খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল, ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত, আজ আর আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। আর সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি আমি শরীফ রওশন। শুরুতে এক নজরে দেখে নিতে চাই ক্রীড়াঙ্গনের সব গুরুত্বপূর্ণ খবরাখবর। জিম্বাবুয়ে থেকে ব্যর্থ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রস্তুতি ম্যাচের অভাবেই প্রস্তুতি নিতে পারেননি এবং কন্ডিশনের সাথেও মানিয়ে নিতে পারেননি বলে আশানুরূপ ফলাফল করতে পারেনি বাংলাদেশ। বুধবার দেশে ফিরে এমনটাই জানিয়েছেন টাইগারদের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। তবে এই সফরের অভিজ্ঞতা আসন্ন অস্ট্রেলিয়া সফরে কাজে লাগাতে চায় দল। এতক্ষণ শুনছিলেন ক্রীড়াঙ্গনের সব গুরুত্বপূর্ণ খবরাখবর। এবার বিস্তারিত আলোচনায় ফিরতে চাই। এতদিন আমরা বিশ্বকাপ নিয়ে শো করেছি, কিন্তু ক্রিকেটটা আসলে ঢাকা পড়ে গেছে। আমরা দেখেছি যে জিম্বাবুয়েতে বাংলাদেশ ক্রিকেট দল 3 ফরম্যাটে তারা খেলেছে, তবে ব্যর্থ মিশন শেষে গতকাল বাংলাদেশে দেশে ফিরেছে। এরপর আবার অস্ট্রেলিয়া মিশন শেষ হবে, তার আগে তারা বিশ্রামে আছে। তবে এর মধ্যে কিন্তু অনেক জটিলতা বা অনেক সমালোচনা শুরু হয়ে গেছে ক্রিকেটারদের পেশাদারিত্বর দিকটা নিয়ে। আসলে বাংলাদেশ ক্রিকেট দল কোন দিকে এগোচ্ছে, কি কি সমস্যা পড়তে যাচ্ছে বা আগামী টুর্নামেন্টে কোন দিকটা আসলে মনোযোগী হতে হবে, সবকিছু নিয়ে আলোচনার জন্য আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক শামীম চৌধুরী। ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। বলছিলাম যে বাংলাদেশ একটা ব্যর্থ মিশন শেষ করে আসলে বাংলাদেশে ফিরেছে। সেক্ষেত্রে কালকে কিন্তু এয়ারপোর্টে কোচ মোহাম্মদ আশরাফুল বলছিলেন যে তাদের এই সফরটা আসলে তারা হতে পারতো ভালো, তবে আসলে কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার জন্য যে প্রস্তুতি ম্যাচটা সেটা তারা খেলতে পারেনি। এটা আসলে আপনি কতটা একমত যে কন্ডিশনের সাথে মানিয়ে নিতে অবশ্যই আমাদের প্রস্তুতি ম্যাচ দরকার, তারপরেও আসলে একটা সিনিয়র দল, এটা কি আসলে মানে ঠিক কিনা? দেখুন, জিম্বাবুয়ে সফরে আমরা কিন্তু রিসেন্ট পারফরমেন্সও কিন্তু আমাদের খারাপ ছিল না, কিন্তু যেটা হয়েছে সেটা হলো আমরা 2001-এ জিম্বাবুয়ের কাছে আমরা জিম্বাবুয়ের মাটিতে আমরা ইনিংস ব্যবধানে হেরেছি, এখন হারলাম। ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে যে আসলে আমরা অনেক 25 বছর পেছনে চলে গেছি। এই যে জিম্বাবুয়ের টেস্টে, জিম্বাবুয়ে কিন্তু এখন আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের কোনো পার্ট না। তারা এমন একটা দল যে তাদেরকে টেস্ট চ্যাম্পিয়নশিপে তারা খেলতে পারে না। সেই দেশের সাথে আমরা খেলবো, একটা মাত্র সিরিজটা ছিল কিন্তু 2 টেস্টের সিরিজ, সেটাকে রিডিউস করে আমরা টি20 বাড়িয়েছি। আমরা টি20 ছিল না, সেখানে 3টা টি20 অ্যাড করেছি, একটা টেস্ট কমিয়ে। কিন্তু সেখানে রেজাল্টটা তো আমাদের প্রত্যাশিত হয়নি। এই জিম্বাবুয়ের মাটিতে তো আমরা এর আগেও টেস্ট জিতেছি, আমরা ওয়ানডে সিরিজ জিতেছি, নতুন কিছুই না। এই রিসেন্ট পারফরমেন্সগুলো দেখেন, সেভাবে কিন্তু আছে যে আমাদের আপনার শুধুমাত্র যেটা ছিল যে ওয়ানডে সিরিজে আমরা জিম্বাবুয়ের সাথে জিম্বাবুয়ের মাটিতে কখনো আমরা ভালো করেছি, কখনো খারাপ করিনি। কিন্তু এই জিম্বাবুয়ের সাথে প্রত্যাশিত জয় থাকবে, প্রত্যাশিত, এটাই আমাদের সবই ধরে নিয়ে খেলা শুরু করে। সেখানে আমাদের কেন অবস্থা হবে? আশরাফুল এখানে ঢাকায় এসে যে কথা বললো তার সাথে কিছুটা আমি দ্বিমত পোষণ করব। এই কন্ডিশনে খাপ খাইয়ে নেওয়ার মতো তেমন কিছুই নেই, কারণ এটা কি পরিচিত ভেন্যু। আমরা যে 2টা মাঠে খেলেছি, যে আপনার হারারে এবং বুলাওয়েতে, 2টা মাঠই আমাদের খুবই চেনা ছিল। হ্যাঁ, আমরা প্রচুর ম্যাচ খেলেছি এখানে। হারারে দেখেন, উনি যেটা বলছে শুরুতে যে বলছে যে কেন আমরা লং অন লং অফে বা ডিপ মিড উইকেটে এই সমস্ত পজিশনে ক্যাচ বেশি দিচ্ছি, তার কারণ একটা বলেছে যে আমরা অপেক্ষাকৃত ছোট মাঠে খেলতে অভ্যস্ত। যেমন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের কোনো সাইডে আপনার 62 মিটার, কোনো সাইডে 66 মিটার আপনার ইসের থেকে, পিচের থেকে, সেন্ট্রাল উইকেট থেকে বাউন্ডারির জায়গাটা হয়। কিন্তু এইখানে একটু বড় মাঠ, এটা 75+, 75-6 এরকম বড় মাঠ, এটা খেলছি আমরা। এই মাঠে খেলার জন্য বলে কি যে আমাদের যেটা প্রপার যে ক্রিকেটিং শট আমরা যেটা এখানে অভ্যস্ত, ওই জায়গাটা সেই শটের লেন্থটা বাড়াইতে হয়, না হলে ক্যাচ হয়ে যাবে। এবং সেই জায়গাগুলোতে আমরা ব্লান্ডার করেছি। এটা উনি বলছেন যে প্রথম ম্যাচে হারের পরে, ওয়ানডে প্রথম ম্যাচে তোকে বাজেভাবে হারলাম আমরা, 140-এ ওদেরকে অল আউট করার পরেও আমরা 16 রানে হেরে গিয়েছি, যেটা হচ্ছে সত্যি মানে এত 16, হ্যাঁ, এটা কিন্তু প্রচণ্ড খারাপ একটা দিক যে আমরা কেন 140 রান করতে পারবো না, 141 করতে পারবো না, তাই না? এটা 50 ওভারের ম্যাচ, এখানে আমাদের একটু প্যাশেন্স নিয়ে খেললে কিন্তু হয়। এবং দেখেন আপনি, ওই সিরিজটা এমন একটা বাজে সিরিজ ছিল যে আমরা শুধুমাত্র সিরিজে সান্ত্বনামূলক জয় লাস্ট ম্যাচে পেয়েছি, কিন্তু আগের কোনো ম্যাচে কিন্তু আমরা সেভাবে খেলতে পারিনি, যেটা আমাদের খেলা। এখানে একটা বড় জিনিস, এটা কনসার্নটা ছিল কি, লিটন থ্রু আউট দ্য সিরিজ খেলেননি, এই জায়গাটা আমাদের কিন্তু একটা গ্যাপ ছিল, এই গ্যাপটা কিন্তু আমরা রিকভার করতে পারিনি।
এটাই বিরাট ব্যাপার। কারণ আপনি দেখেন যে টেস্ট বলেন, ওয়ানডে বলেন বা টি-20 বলেন, এমন একটা জায়গা চলে গেছে যে আপনার ওই মিডল অফ দ্য ইনিংসে যে ইনিংসে বিল্ড করতে হয়, রিবিল্ড করেন, এটা কিন্তু লিটন। এমন একটা সময় আছে যে আমরা হোমে আমরা করোনার পরবর্তীতে আমরা আর্লি 4-5টা উইকেট যাওয়ার পরেও কিন্তু লিটন এবং মুশফিকের একটা পার্টনারশিপে কিন্তু আমরা 400+ স্কোর করেছি। সুতরাং ওই আপনার ওই জায়গাটা হলো বড় ধরনের একটা ঘাটতির কারণ দেখা দিয়েছে লিটন না থাকাতে। লিটন এখন তুলনামূলক আমাদের ব্যাটারদের মধ্যে সবচেয়ে ধারাবাহিক ছিলেন এই জায়গাটা। আর আপনি যেটা বলছেন যে জিম্বাবুয়ের মাটিতে এটা আসলে ক্রিকেট, বাংলাদেশ ক্রিকেট বোর্ডও কিন্তু একটা সতর্ক সংকেত পেয়েছে। আপনি এখন বলা হচ্ছে যে জিম্বাবুয়ে সফরে আমরা কেন ভালো খেলতে চাই, কারণটা হচ্ছে যে নেক্সট ওয়ার্ল্ড কাপ যেটা আগামী বছরের আপনার অক্টোবর নভেম্বরে যেটা হবে, সেই বিশ্বকাপের ভেন্যু কিন্তু 3টা। একটা হচ্ছে আপনার দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়া, এই 3টা মাঠে আমরা খেলবো। তা আমরা জানি না যে আমাদের ফিকচারে আমাদের কোথায় পড়ে খেলাটা, বাট এই 3টা কান্ট্রি যেহেতু পাশাপাশি পড়শি দেশ এবং এদের কন্ডিশনগুলো অলমোস্ট সিমিলার, এখানে আপনি স্পোর্টিং উইকেটেই খেলতে হবে আপনাকে, এবং যেখানে উইকেটে পেস বেশি থাকে এবং আউটফিল্ডটা অনেক শক্ত থাকে, যেটা খুব ফাস্ট রান হয়, প্লাস উইকেটটাও অনেক আপনি আমাদের এখানে যে প্লাসিড উইকেট হয় সেটা হবে না, এখানে বোলার্স ফ্রেন্ডলি উইকেটই হবে, এটা ধরেই নেওয়া যায়। কারণ আমরা 2003 ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বেশি সাফার করেছি সাউথ আফ্রিকার মাটিতে। এই প্রস্তুতি আপনি করে নিচ্ছেন, 1 বছর আগে প্রস্তুতিটা আপনি নিচ্ছেন, এইটাকেই আপনি একটা ফোকাস করেছেন, কিন্তু সেখানে আমরা সেই ফোকাসটা কিন্তু ধরে রাখতে পারিনি। আমাদের যেটা উচিত ছিল যে আমাদের বিশ্বকাপের প্রস্তুতিটাকে ভালোভাবে করব, সেটা আমরা করলাম লাস্ট টি-20 ম্যাচে, যে এর আগে কিন্তু আমরা কোনো ম্যাচেই আমরা করতে পারিনি। এটা আসলে খুব অ্যালার্মিং। আচ্ছা, আমরা একটু রেজাল্টগুলো দেখতে চাই, কারণ অনেকদিন আগে এই সিরিজেরটা শুরু হয়েছে, 3 ফরম্যাটের সিরিজ। এবারই প্রথমবার এই 3 সংস্করণে তারা জিম্বাবুয়েতে খেলতে গিয়েছিল। শুরুতে যদি একটু টেস্টের চোখ বুলাতে চাই, বাংলাদেশ 140 এবং 185 করেছিল 2টা ইনিংস মিলে, এবং জিম্বাবুয়ে 410। সেক্ষেত্রে আসলে ইনিংস এবং 85 রানে আসলে জয়ী হয়েছিল জিম্বাবুয়ে। আমরা ওডিআইটাও একটু দেখতে চাই। ওডিআই এবং সবশেষ টেস্ট সিরিজে তারা সফলতা পেয়েছে, তবে ওডিআই তো আসলে মুখ থুবড়ে পড়েছে। আমরা যদি টি-20 সিরিজটা সবশেষ যে সিরিজটা সংস্করণ সেটা একটু চোখ বুলাই, সেটা হচ্ছে প্রথম টি-20তে জিম্বাবুয়ে করেছিল 170 রানে 6 উইকেট তারা শেষ করেছিল, এবং জিম্বাবুয়ে সেইখানে 32 রানে জয় হয়েছিল। আর সেই ম্যাচে বাংলাদেশ করেছিল মাত্র 138 রান। দ্বিতীয় টি-20তে বাংলাদেশ করেছিল, প্রথমে ব্যাট করেছে বাংলাদেশ, 186 রানে 5 উইকেট তারা দিয়েছে। আর জিম্বাবুয়ে করেছে 152 রান, বাংলাদেশ সেখানে 34 রানে জয়ী হয়েছে। আর সবশেষ টি-20 যেটা বলছিলাম, বাংলাদেশ জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করতে নেমে 7 উইকেট 143 রান করেছে, বাংলাদেশ করেছে 6 উইকেট 144 রান, সেখানে বাংলাদেশ 4 উইকেটে জয়ী হয়েছে। আমরা যদি শেষ ওডিআইটা একটু দেখতে চাই, 3 ফরম্যাটের শেষ ওডিআইটা। প্রথম ওয়ানডেতে বাংলাদেশ প্রথমে ব্যাটিং করেনি, জিম্বাবুয়ে প্রথমে ব্যাটিং করেছে, 141 রান করেছে, সবগুলো উইকেট হারিয়ে। বাংলাদেশও 116 রান করেছে মাত্র। জিম্বাবুয়ে সেই ম্যাচে 25 রানে জয়ী হয়েছে। দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ে প্রথমে ব্যাটিং করে 6 উইকেটে 247 রান করেছে, আর সেখানে বাংলাদেশ করেছে 234 রান, জিম্বাবুয়ে সেখানে 13 রানে জয়ী হয়েছে। আর শেষ ওয়ানডেতে জিম্বাবুয়ে করেছে 199, বাংলাদেশ করেছে 200, সেখানে বাংলাদেশ 7 উইকেটে জয়ী হয়েছে। এই যে পরিসংখ্যান বা এই যে একটা মানে চিত্র আর কি বাংলাদেশের অবস্থার, ভাইয়া আপনি প্রথম যে চিত্রটা দেখালেন না টেস্টের চিত্রটা, আমরা একটু দেখতে চাই। জি, আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। হ্যাঁ, এটা কিন্তু আপনার এই যে আপনি ইনিংস এবং 85 রানে যে জিম্বাবুয়ের জয় দেখেন না, এটা বাংলাদেশ জিম্বাবুয়ের যে হেড টু হেড টেস্ট আছে, এটা কিন্তু সবচেয়ে বড় মার্জিনে জয় জিম্বাবুয়ের, বা দুই দলেরই কিন্তু জয় পরাজয়ের সবচেয়ে বড় হিসাব এটা। এর আগে আমরা যেটা হেরেছিলাম সেটা ছিল ইনিংস এবং 32 রানে সম্ভবত, এইটা হলো 85 রানে। সুতরাং হারের ব্যবধানটাও কিন্তু অন্য কিছু নির্ণয় করে। আপনি দেখেন ফার্স্ট ইনিংসে আপনি কোলাপস হতে পারেন, সেকেন্ড ইনিংসে কিন্তু একই কাছাকাছি স্কোর করেছেন আপনি। এর অর্থটা কি দাঁড়াচ্ছে যে আপনার ব্যাটিংটা পুরোপুরি কোলাপস করেছে, আপনার এখানে বোলাররা কিন্তু ভালো বোলিং করেছে, এবং কিন্তু তাইজুল ইসলাম 7টি উইকেট নিয়েছেন। জি, তাইজুল 7টা উইকেট পেয়েছে। তাইজুল বিদেশের মাটিতে বেস্ট বোলিং করেছে এই জায়গাটা, তাইজুলের বোলিংটা এখানে ম্লান হয়েছে। আপনি তার থেকে বড় কথা হলো কি যে আমাদের জিম্বাবুয়ে আসলে দেখেন, খেয়াল করে দেখেন, এই ফার্স্ট টেস্টে কিন্তু আমরা ওদের একটা ওপেনারের কাছে আমরা আউটপ্লেড হয়ে গেছি, তাই না? এই যে দীর্ঘদিন পরে ব্যাক করে খেলেই উনি সেঞ্চুরি করেছেন, এবং তার সেঞ্চুরিতে কিন্তু আমরা পুরোপুরি আমরা তার কাছে আর যেতে পারিনি, তার স্কোরটাই আমরা আসলে করেছি ফার্স্ট ইনিংসে। তা আপনার এইভাবে যদি হয় টেস্টে তো আপনি দেখেন আমরা হোমে কিন্তু পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছি, তাই না?
হোমে আমরা নিউজিল্যান্ডের এগেনস্টে একটা টেস্ট জিতেছি, তারপরে হোমে রিসেন্ট রেজাল্ট কিন্তু আমাদের অনেক ভালো। তারপরে আপনার আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করেছি। আপনি এই অবস্থায় হোমে আপনি টেস্ট সিরিজ জিততেছেন, পাকিস্তানকে ব্যাক টু ব্যাক সিরিজ হারালেন টেস্টে, তাদের মাটিতেও 2-0 জিতলেন, আমাদের মাটিতেও আমরা 2-0 জিতলাম। তারপরে তাহলে আপনি জিম্বাবুয়েকে ভয় পাওয়ার কী আছে? আমার একটা দিন দেখেন, জিম্বাবুয়ের সবচেয়ে বড় জিনিসটা হলো কি, থ্রু আউট দ্য সিরিজ জিম্বাবুয়ের এনগারাবার বোলিংটাই আমরা রিড করতে পারিনি। এনগারাবা, মুজারাবানি, তারা দুইটা পেস বোলার সমানে কিন্তু আমাদেরকে প্রচন্ড রকমের পেনিট্রেট করে তাদের সাথে খেলার অভিজ্ঞতা রয়েছে ইভেন কিন্তু দেখেন এই না, ক্রিকেটারদের। ইভেন দেখেন স্লো মিডিয়াম পেস বোলার ব্র্যাড ইভান্সকে আমরা ভয় পাওয়ার কি আছে? এবং এই ব্র্যাড ইভান্স কিন্তু দেখেন, আপনি খেয়াল করে দেখেন যে সেটা হলো ওয়ান ডে সিরিজ বাট ইভেন T20 সিরিজে সেখানে মিডল অফ দ্য ইনিংসে উনি আসে ব্যাট করতে, এবং এমন একটা সিচুয়েশনে আছে যে কোলাপসের পরেও কিন্তু তিনি কিন্তু ম্যাচগুলো বের করে নিয়েছেন বা দলকে অনেক ভালো একটা পজিশন নিয়ে গেছেন। তো আমাদের এগুলো ভাবতে হবে যে আমরা শুধু কোলাপস কিন্তু আর্লি করছি না, মিডল অফ দ্য ইনিংসেও কিন্তু আমরা ইনিংসটাকে তৈরি করতে পারছি না। এই জায়গাটা টেস্টে দেখেন বোথ ইনিংসে মুশফিকুর রহিম ভালো করতে পারেনি, তার রেজাল্টটা কিন্তু আমরা পেয়েছি। এখানে টেস্ট কিন্তু সবার খেলা না, টেস্টে যদি আপনি 2-3 জন ব্যাটসম্যান যদি আপনি দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু আর লাগে না টেস্টে একটা বড় স্কোর সম্ভব। এবং আসলে এখানে পুরো সিরিজটাতেই ব্যাটিংটা আমাদেরকে বেশি খারাপ হয়েছে, যেটা দায়ভার কিন্তু আশরাফুলকে নিজেও নিতে হবে, কারণ আশরাফুল কিন্তু ব্যাটিং কোচ। আশরাফুল যত ব্যাখ্যাই দিক না কেন, এই জায়গাটা ফাইনালি কিন্তু আপনার যে আসামির কাঠগড়া কিন্তু ওনাকেও উনিও দাঁড় হবেন। এই জায়গাটা ভাববার বিষয় আছে যে আমরা ব্যাটিং স্ট্রেংথটা আর কতটা বিল্ড আপ করতে পারবো, বা ব্যাটিং স্ট্রেংথটা বাইরে কতটা ভালো করতে পারবো, এই জায়গাটা ক্রিকেট বোর্ডকে এখনই ভাবতে হবে। আচ্ছা, আমরা ওডিআই এবং টি20টাও দেখলাম যে খুব মানে টি20তে 2 ম্যাচ জিতে আমরা সিরিজ নিশ্চিত করেছি, তবে ওডিআইটা আমরা আবার, কারণ সামনে 2027 বিশ্বকাপ আছে, এই ম্যাচগুলো আসলে খুব ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ হিসেবে দেখা দরকার ছিল কিনা, যখন মানে আমরা দেশের বাইরে, আপনি বলছিলেন যে দেশের মাটিতে আমরা ভালো করছি, তবে দেশের বাইরে গিয়ে সেই সাপোর্টটা বা সেই মানে হাইপটা আমরা নিতে পারছি না, এটার কারণটা কি? দেখেন এই যে আপনি দেখেন না, প্রথম এবং দ্বিতীয় ওয়ানডে যেটা পরপর দুইটা ওয়ানডে তারা জিতলো, এইখানেও কিন্তু আমরা দেখেন ফার্স্ট ওয়ানডেতে কিন্তু আমরা যে 116 রান করেছি, এখানেও কিন্তু জিম্বাবুয়ের বেশ কয়েকটা ক্যাচ ড্রপ ছিল, এবং আমরা একটা সম্ভবত লেট অর্ডারে একটা ভালো পার্টনারশিপ করেছি বলে এই আপনার 3 অঙ্কের কোটায় গিয়েছি। এবং সেকেন্ড ওয়ানডে যেটা, এটাতে সম্ভবত তারা 5টা ক্যাচ ড্রপ করেছে। 116 এটা টি20 তো এখন এই স্কোরটা করে না। না, আমি সেকেন্ড রাউন্ডে দেখেন 5টা ক্যাচ ড্রপ করেছে, কিন্তু তারা এইভাবে ড্রপ করার পরও তারা জিতে। মূল মানে বিষয়গুলো এমন দাঁড়াচ্ছে যে আপনার ফিল্ডিংটা আসলে মানে জিম্বাবুয়ে যদি আরেকটু সিরিয়াস হতো, আমার কেন যেন মনে হয়েছে যে ব্যবধানটা আরো বড় হতে পারতো। আচ্ছা, সেই জায়গাটাতে আসলে বলছিলাম যে 2027 বিশ্বকাপ সামনে রয়েছে, এই জায়গাটায় ওয়ানডে ফরম্যাটে, কারণ আমরা একসময় বলাই হয়েছিল যে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ অন্য ফরম্যাটে ভালো না হলে ওয়ানডে ফরম্যাটে সেরা, যখন তামিম ইকবাল খানরা খেলতেন। এখন সেই জায়গাটাতে গ্রাফটা কি নিচে নেমে যাচ্ছে কিনা? কারণ মুশফিকুর রহিম বা মমিনুল হক যারা রয়েছেন বর্তমানে, তাদের তো আসলে মানে শেষটা হয়েই যাচ্ছে, তাহলে এই দায়িত্বটা কে সামলাবে পরবর্তীতে? দেখুন, এই ওয়ার্ল্ড কাপের সময় কিন্তু ওয়ার্ল্ড কাপ ফুটবল কেসটা এমন একটা ছিল যে আমাদেরও গণমাধ্যমেরও চোখ এই ক্রিকেটের দিকে তেমন একটা ছিল না। সারা ওয়ার্ল্ডে কিন্তু বেশ কিছু ম্যাসাকার হয়েছে, যেটা হচ্ছে অপ্রত্যাশিত রেজাল্ট। আপনি ভারত কিন্তু আয়ারল্যান্ডের মাটিতে যে T20 সিরিজ হেরেছে, তারপরে হচ্ছে ভারত এই রিসেন্ট কিন্তু ইংল্যান্ডের মাটিতে কিন্তু ওয়ানডে সিরিজ হারলো, যেখানে হচ্ছে জরুর একটা রেকর্ড করছে, টানা 3টা ম্যাচে নট আউট থেকে উনি 274 রান করেছে সম্ভবত। এবং সব কিছু মিলে কিন্তু এখন এমন একটা এই ওয়ার্ল্ড কাপ ফুটবলটার কারণেই কি আপনি ক্রিকেটের যে ক্রেজটা কম ছিল, বা ক্রিকেটের যারা সুপারস্টাররা তারা অতটা মনোযোগ দেয়নি খেলা, এটা ভাববার বিষয় আছে। কারণ ওয়ার্ল্ড কাপ ফুটবলটা এই মাত্রায় চলে গেছে জনপ্রিয়তার দিকে, যে আমার কেন যেন অবচেতন মনে ক্রিকেটাররা ওই ফুটবলকে ফলো করতে করতে আপনার ক্রিকেটে অত বেশি মনোযোগ দেয় না। এটা হতে পারে, এটা আমার ধারণা, কিন্তু প্রফেশনাল ক্রিকেটার হিসেবে মাঠে যে এই রেজাল্টটা করার কথা না। আপনি দেখেন আমাদের কিন্তু আমরা অস্ট্রেলিয়াকে কিন্তু ওয়ানডে সিরিজ হারিয়েছি। অস্ট্রেলিয়াকে আপনি ওয়ানডে সিরিজ হারিয়ে আপনি জিম্বাবুয়ের কাছে হারবেন জিম্বাবুয়ের মাটিতে, বিষয়টা কেমন লাগে দেখতে? নিশ্চয়ই ভালো লাগার কথা না। সেটাই হয়েছে আর কি, যে সব কিছু মানে প্রত্যাশার আসলে কোনো দিকেই প্রত্যাশা এবং প্রাপ্তির যে মধ্যে একটা যোজন পার্থক্য দেখতে পাচ্ছি। হয়তোবা এই সিচুয়েশন থাকবে না, আমরা এটা কাটিয়ে উঠবো। আপনি বলছিলেন যে আশরাফুল ব্যাটিং যেহেতু তিনি কোচ, তার কাঁধে এই দায়টা নিতে হবে, তিনি যতই আসলে স্কোরগুলো কিন্তু সেটা বলে। আপনি জিম্বাবুয়ের সাথে প্রথম টেস্ট এবং প্রথম ওয়ানডের ফলাফল যদি আনেন,
তাহলে আপনি এইটা তো 116 কেন বাংলাদেশ করবে? আপনি জিম্বাবুয়েকে নাহিদ রানার দুর্দান্ত একটা বোলিংয়ে তাদেরকে 141 অল আউট করলেন, করার পরে আপনি কেন 116 রানে অল আউট হয়ে যাবেন? বিষয়টা খারাপ না? যে নাহিদ রানা কিন্তু এই ম্যাচে সম্ভবত নাহিদ রানা বেস্ট বোলিং করেছে, তার বোলিংটা, তাই না? তো বেস্ট বোলিং করার পরে 6 উইকেট একটা ছেলে পাইলো, কিন্তু আপনি সিরিজটা আপনি সিরিজের রেজাল্ট এটা হবে এবং আমরা প্রথম ওয়ানডেতে আমরা হেরে যাব, এটা তো আসলে প্রত্যাশিত না। সবসময় বাংলাদেশ হারের পর একটা কথা বলে যে 20 রান থেকে 50 রান যদি একটু করতে পারতাম তাহলে হয়তো ম্যাচটা চ্যালেঞ্জিং হতো, ম্যাচটা একটু প্রতিদ্বন্দ্বিতামূলক হতো। এটা আমি কি বলবেন? জিম্বাবুয়েকে 141 রানে অল আউট করার পরে কি বলবেন? মানে সেটাই প্রত্যেকবার কিন্তু প্রেস কনফারেন্সে আমরা এটাই শুনে শুনে আমরা অভ্যস্ত হয়ে গেছি এবং তারাও আসলে এই কথা বলতে বলতে অভ্যস্ত। তাদের কাছে কি আর কোনো ব্যাখ্যা নেই নাকি? খেলার একটা দেশে খেলতে গেছে 3 ফরম্যাটের প্রথমবার, সেই মনোযোগটার অভাব ছিল। আপনি বলছিলেন যে বিশ্বকাপের জন্য মনোযোগটা আসলে ডাইভার্ট হয়ে গেছে, সেটা কি হয়েছে? এখানে দেখেন একটা জিনিস কাউন্ট হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের যে আপনি আগামী বিশ্বকাপে যে নিজের অবস্থানটা সিকিউর করবেন, অর্থাৎ আপনি সরাসরি কোয়ালিফাই করবেন, সেই কোয়ালিফাই করার জন্য আপনাকে ওডিআই যে সিরিজগুলো, এটার পয়েন্ট কিন্তু যোগ হচ্ছে। আপনার রেটিংটা র্যাঙ্কিংয়ের কিন্তু একটা হচ্ছে। এখন আমরা পজিশনে আছি 9 নম্বরের অবস্থানে আছি, অর্থাৎ হচ্ছে আমাদের যেহেতু ওয়ার্ল্ড কাপে সরাসরি হোস্ট হিসেবে সাউথ আফ্রিকা এবং জিম্বাবুয়ে খেলবে, সেহেতু কিন্তু তারা সিকিউর করে নিয়েছে অবস্থান। আমাদের উপরে যেহেতু সাউথ আফ্রিকা আছে, অর্থাৎ আমরা এখন 8 নম্বর পজিশন থেকেই ওয়ার্ল্ড কাপে সরাসরি কোয়ালিফাই করতে পারছি, অর্থাৎ আর বাকি দুইটা হলো সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে। এখানে আমাদের কোনো বাধা আসতেছে না। কিন্তু আমাদের সামনের সিরিজগুলো, এই সিরিজে যেহেতু আপনি হেরেছেন, আপনার রেটিং পয়েন্ট অনেক কমেছে এবং এইটা কিন্তু আমাদের একটা ধাক্কা খাবে কিন্তু পরবর্তী সিরিজগুলোতে। যদি আপনি আমাদের সামনে কিন্তু এখন বেশি ওয়ানডে সিরিজ না, একটা আছে ইন্ডিয়ার সাথে সিরিজ, একটা আছে সাউথ আফ্রিকার সাথে সিরিজ। সাউথ আফ্রিকার হোমে আর ইন্ডিয়ার সাথে আমরা আমাদের হোমে খেলবো। এই দুইটা সিরিজে যদি আমরা খুব বাজে রেজাল্ট করি, তাহলে কিন্তু আমাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে কিন্তু আপনার ওয়েস্ট ইন্ডিজ কিন্তু আমাদের পরেই অবস্থান করছে। ওয়েস্ট ইন্ডিজ কিন্তু গত ওয়ার্ল্ড কাপে কিন্তু খেলতে পারেনি, কোয়ালিফাই করতে পারেনি তারা। আপনার সরাসরি কোয়ালিফাই তো দূরের কথা, তারা কোনোভাবেই কোয়ালিফাই করতে পারেনি। এখন বুঝতে হবে আপনাকে যে ওয়েস্ট ইন্ডিজ 75 এবং 79 ওয়ার্ল্ড কাপের প্রথম দুইটা আসলে চ্যাম্পিয়ন, তারা নিশ্চয়ই চাইবে না যে তারা এই নেক্সট ওয়ার্ল্ড কাপ মিস করতে, অর্থাৎ তারা সরাসরি কোয়ালিফাইয়ের জন্য তারাও প্রাণবন্ত চেষ্টা করছে, যদিও তারা এই সর্বশেষ নিউজিল্যান্ডের সাথে সিরিজে তারা 3-2 হেরেছে। এখন এই অবস্থা থেকে তারা উন্নতি করতে চাবে, আমরাও আমাদের এখন অবস্থাটা নিশ্চিত করার জন্য আমাদের এই দুইটা সিরিজ জয় অথবা জয়ের কাছাকাছি অবস্থান থাকা দরকার। না হলে কিন্তু আমাদের পজিশনটাও সিকিউর, এখন পর্যন্ত সিকিউর থাকলে সে সিকিউর থাকবে না, তা আমাদের কোয়ালিফাই রাউন্ডে আমাদের খেলতে হবে। সুতরাং এই বিষয়টা এখনই খুব মনোযোগ দেওয়া উচিত ক্রিকেট বোর্ডের। শামীম ভাই, তার উপর আবার 2027 বিশ্বকাপের ফরম্যাটে একটা পরিবর্তন হয়েছে, আর সেই পরিবর্তনটা নিয়েও অনেক আলোচনা হচ্ছে। সেটা আসলে বাংলাদেশের ফরে যাবে নাকি আসলে কি হবে, সেই আলোচনাটা হবে আমরা করব, তবে বিরতির পর। দর্শক, সময় হলো ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরে। শামীম ভাই, যেটা বলছিলাম যে 2027 বিশ্বকাপ নিয়ে একটা নতুন ফরম্যাট বা বদলের একটা আভাস দিয়েছে এবং এটা নিয়ে তুমুল আলোচনা হচ্ছে। এটা আসলে বাংলাদেশের ফরে যাচ্ছে কিনা বা বাংলাদেশের এতে যাবে কিনা, কারণ 3টি দল নিয়ে সুপার সিরিজের একটা চিন্তা ভাবনা করা হচ্ছে। ফরম্যাটটা আসলে যখন 14 দলের বিশ্বকাপ বলা হয়েছে, তখন ধরে নিচ্ছি যে 15 পরে তো আবার ফিরে আসলো। আপনি মাঝখানে যেটা ওয়ার্ল্ড কাপ হয়েছে 2019 এবং 23 হয়েছে 10 দলের বিশ্বকাপ, এটাকে বলা হচ্ছে যে ক্রিকেট বিপণনের জন্য আসলে ওই যে যারা লোয়ার র্যাঙ্কিং টিম তারা ভালো করে না, তাদের কারণেই হচ্ছে আপনি ক্রিকেট মার্কেটিংটা তেমন হয় না বলে আবার সেই পুরনো ফরম্যাট ফিরে আনা হয়েছে। আপনার 2015 ফরম্যাটে 2015, 2011তে কিন্তু এই ফরম্যাটে খেলা 14 দলের বিশ্বকাপই খেলছে, আবার 14 দলেই ব্যাক করা হয়েছে। তো তখন সবাই ধরে নিয়েছিল যখন আপনি 14 দলের বিশ্বকাপ ফিরেছে তখন বুঝি ফরম্যাট আগের মতোই থাকবে, অর্থাৎ প্রথমে 2 গ্রুপ 7টি করে দল থাকবে এবং 7টি দল সেখান থেকে আপনার কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল এইভাবে খেলাটা হবে, এই ফরম্যাটে হবে। কিন্তু এবার পুরো পদ্ধতিটা চেঞ্জ করা হয়েছে, এই বিশ্বকাপকে 3টা স্তরায়ন করা হয়েছে। আপনি দেখেন, প্রথম স্তরায়ন হলো সুপার সিরিজ, যেটা হচ্ছে বটম 3টা দলকে নিয়ে সুপার সিরিজ হবে, প্রত্যেকে 2টা করে ম্যাচ খেলবে। 2টা করে ম্যাচ খেলার পরে কিন্তু ওই 3টে টিমের মধ্যে একটা টিম কোয়ালিফাই করবে হচ্ছে গ্রুপ রাউন্ডে, অর্থাৎ পরবর্তী যে 12 দলের বিশ্বকাপ হবে যেটা, তার মধ্যে ওই একটা দল ওইখান থেকে ঢুকে, বাকি 2টা দল কিন্তু 2টা ম্যাচ খেলে বাদ পড়ে যাবে। দেখেন এখানে কিন্তু তীব্র রিয়াকশন আসছে। আপনি নেদারল্যান্ডের
নেদারল্যান্ড রিয়াকশন দেখিয়েছে, আপনি মানে ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন রিয়াকশন দেখিয়েছে। আপনি সারা বছরে আপনার ওয়ার্ল্ড কাপ রাউন্ড 2 লিগে ওরা খেলে সেখান থেকে ওরা আপনি ওই 3টে দল কোয়ালিফাই করবে। সারা বছর খেলতেছে, বিভিন্ন ওদের মধ্যে খেলা হচ্ছে, ফাইনালি ওরা ওইখান থেকে 3টা দল ওরা ওইখান থেকে নমিনেটেড হবে পরবর্তী রাউন্ডে যাওয়া, মানে ওয়ার্ল্ড কাপে খেলার জন্য। এখন যদি তারা জানে যে আমাদের এই 3টে দলের মধ্যে 2টা দলই মাত্র 2টা ম্যাচ খেলে তাদের বিশ্বকাপ শেষ হয়, বিষয়টা কেমন লাগে না? 12 দলের বিশ্বকাপ পরবর্তী রাউন্ডে যে আপনার গ্রুপ রাউন্ডে, সেখানে 2 গ্রুপে 6টা করে টিম খেলবে, 2 গ্রুপে 6টা করে টিম খেলবে। আপনি খেয়াল করে দেখেন, এরপরে হচ্ছে আপনার সুপার 7, অর্থাৎ এই 2 গ্রুপের যে 6টা করে দল, এখান থেকে প্রতি গ্রুপের 3টা করে দল পরবর্তী রাউন্ডে উঠবে আপনার সুপার 7। আর যে ওই নাম্বার 7 নির্ধারণের জন্য 2 গ্রুপের যে নাম্বার 4 পজিশন আছে তার মধ্যে বেটারকে আইদার রান রেটে বা বেস্ট উইনে সে যাবে হচ্ছে সুপার 7-এর লাস্ট টিম হিসেবে যাবে। তাহলে কি দাঁড়াচ্ছে, আপনি যদি এই 6টা টিম করে যে গ্রুপ রাউন্ডের খেলা হবে, এইখানে যদি বাংলাদেশ যদি কোয়ালিফাই করতে না পারে, তাহলে বাংলাদেশের বিশ্বকাপ কিন্তু 5টা ম্যাচে শেষ হয়ে গেল। অর্থাৎ বাংলাদেশ সুপার 7-এ খেলতে পারলো না এবং 5টা ম্যাচে শেষ হইল। অর্থাৎ খেলার সংখ্যা কিন্তু বেশি পাচ্ছি না আমরা। অর্থাৎ আপনাকে এখানে একটা প্রচণ্ড চ্যালেঞ্জের মুখে যে আপনাকে টার্গেট করতে হবে যে আমি 3টা জয়, আমি এই যে 5টা ম্যাচের মধ্যে 3টা জয় পাবো, বা দুইটা জয় পেলে আপনি ইকুয়েশনের মধ্যে থাকতে হবে। 3টা জয় পেলে আপনি অবস্থানটা মোটামুটি পরিষ্কার করে আপনি পরবর্তী রাউন্ডে যাওয়ার চিন্তা ভাবনা করতে পারতেছেন। আর সুপার 7-এর যে দলগুলো, সেইখান থেকে যে 1 থেকে 4 যারা হবে তারা হচ্ছে সেমিফাইনাল খেলবে, 1 খেলবে 4-এর সাথে আর 2 খেলবে 3-এর সাথে। কিন্তু পুরো জিনিসটা হচ্ছে কি, আপনাকে বলা হচ্ছে ক্রিকেট, এটাকে আপনার আইসিসি বলতেছে ক্রিকেটকে মানে ওয়ার্ল্ড কাপ ক্রিকেটকে আরও বেশি কম্পিটিটিভ করার জন্য এটা করছে, কিন্তু আসলে এটা প্রকারান্তরে যেটা হচ্ছে ক্রিকেট বিপণনটাকেই আইসিসি অধিক গুরুত্ব দিচ্ছে। যার কারণে হচ্ছে কি বড়রা কিন্তু বারবার ম্যাচ খেলতেছে, কিন্তু যারা হচ্ছে র্যাঙ্কিংয়ের নিচে সাইডের দলগুলো তারা বাদ পড়ে যাচ্ছে। আপনি গত ওয়ার্ল্ড কাপের কথা, আপনি যদি ওয়ার্ল্ড কাপের প্রথম থেকেই বিবেচনা করে আসেন, মানে তাদের যে পারফরমেন্স দেখবেন যে প্রতিবারই কিন্তু কোনো না কোনো আপসেট হয়েছে, তাই না? আমি 2003 সালে কেনিয়া সেমিফাইনাল খেলেছে। তারপরে আপনি যদি ধরেন যে 2007 ওয়ার্ল্ড কাপে আমরা ইন্ডিয়াকে গ্রুপ রাউন্ড থেকে আউট করে দিয়ে আমরা সুপার 8-এ খেলেছি, তাই না? এখন আপনি প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে কিন্তু এমন হচ্ছে, ইভেন লাস্ট ওয়ার্ল্ড কাপে কিন্তু আমরা নেদারল্যান্ডের কাছে হেরেছি বাংলাদেশ। সুতরাং আপনি, এবং আফগানিস্তান এমন একটা অবস্থায় ছিল যে আফগানিস্তান কিন্তু সেমিফাইনালে যাওয়ার জন্য প্রচণ্ড দাবিদার ছিল। ওরা 4টা উইন নিয়ে এমন একটা জায়গা চলে গিয়েছিল যে ওইখান থেকে যদি তারা একটা ম্যাচ এখান থেকে জিতে থাকতো তাহলে কিন্তু তারা সুপার 4 সেমিফাইনাল খেলতে পারতো। তো ওয়ার্ল্ড কাপে তো ছোটো বড় দলকে থেকে ক্রিকেট যখন বিশ্বায়ন, ফুটবল যেখানে বিশ্বায়নের জন্য আপনি টিম বাড়িয়েছে 32 থেকে 48 করেছে এবং তারা 64-তে যাচ্ছে। আচ্ছা, 48-এ করছে এবং দেখিয়েছে যে 48-এ যে নতুন দলগুলো, যেই দলগুলো জীবনের প্রথম বিশ্বকাপ খেলেছে তারা কিন্তু খুব ভালো পারফর্ম করেছে। আপনি যদি ইসের কথা ভাবেন, কেপ ভার্দের কথা বলেন, আপনি যদি কুরাসাওর কথা বলেন, প্রত্যেকে দেখেন পারফরমেন্সটা দেখেন। কেপ ভার্দে তো আপনি নকআউট রাউন্ডে পর্যন্ত গিয়েছে এবং কেপ ভার্দের ওই ম্যাচটা আর্জেন্টিনার সাথে তারা হেরেছে, তারা শেষ মুহূর্তে তারা কিন্তু তাদের যে ওন গোলে তারা আর্জেন্টিনার কাছে হেরেছে। অর্থাৎ অবস্থাটা বুঝতে পারেন, যেখানে বিশ্বকাপ বিশ্বমঞ্চে কিন্তু সবাই চায় পারফর্ম করতে, এবং পারফর্ম করতে চায় বলেই আপনার কিন্তু খেলাটা ছোট বড় থাকে না, সেখানে বেশি কম্পিটিশন থাকে। আর ফুটবলের সাথে ক্রিকেটের একটা পার্থক্য আছে, ক্রিকেট তো এনিবডিজ গেম অন্য কারণে। আপনি যদি একটা ক্যাচ মিস করেন আপনি শেষ হয়ে যেতে পারেন, আপনি যদি একটা ভালো বলে আউট করেন শেষ হয়ে যেতে পারেন, আপনি ড্যামেজ করার জন্য অনেক ছোট ছোট এলিমেন্ট আছে যেগুলো যথেষ্ট। অর্থাৎ আপনি কিন্তু ক্রিকেটে কিন্তু আপনি ফিল্ডিং করেও টিমকে জেতানো যায়, এমনও আছে। অর্থাৎ আপনি ছোট বলবেন কাকে, আপনি কম্পিটিশন তাদেরকে রাখলে হবে না এটা কেন বলবেন আপনি? আপনাকে এখানে ক্রিকেট বিশ্বায়নের জন্য আরেকটু ভাবনা দরকার। এখানে ঘুরে ফিরে কিন্তু আপনার ওই যারা হচ্ছে ক্রিকেট পরাশক্তি তাদের জন্যই এই ফরম্যাটটা করা হয়েছে। মানে এটা আসলে আপনি যেটা বলছিলেন যে বিশ্বায়ন বা বিকেন্দ্রীকরণ যে বিষয়টা, সেটা কি আসলে ফিফা যতটা করছে, এই জায়গায় কি আসলে আইসিসি কি একটু নিজেদেরকে গুটিয়ে রাখার চেষ্টা করছে কিনা? হ্যাঁ, আমি তো সেটা অ্যাড্রেস করলাম যে আপনার তারা ওই যে ক্রিকেট মার্কেটিংটা বারবার বলতেছে না, আসল ফায়দাটা বা এটা কি মানে আইসিসির যাচ্ছে কিনা? আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। এটা মানে কারণটা কি, এই নিয়মটা কেন করছে আইসিসি? এইটাই তো আসলে ব্যাপারটা হলো কি, আপনি
তারা আসলে এই 50 ওভারের বিশ্বকাপে দলের সংখ্যাও বাড়াতে চায় না। তারপরে আপনার এই জায়গাটা কম্পিটিশনের নামে তারা কয়টা টিমকে আপনি খেয়াল করে দেখেন ঘুরে ফিরে, কিন্তু আমরা লাস্টে দেখলাম ইন্ডিয়া পাকিস্তানের একটা রাজনৈতিক টানা পড়েন আছে, কিন্তু এশিয়া কাপই বলেন বা ওয়ার্ল্ড কাপে বলেন, আপনি সব লেভেল ইভেন এজ গ্রুপের ক্রিকেটে পর্যন্ত, মানে অনূর্ধ্ব 19 বিশ্বকাপে পর্যন্ত বা নারী বিশ্বকাপ ক্রিকেটও কিন্তু তারা এমন একটা গ্রুপিং করে যেখানে ইন্ডিয়া ভারত একই গ্রুপে একই গ্রুপে পড়বে, কারণ ওরা ধরে নেয় যে ইন্ডিয়া পাকিস্তানের খেলাটা একাধিকবার হবে। আগে হচ্ছে গ্রুপ রাউন্ডে হবে এবং পরবর্তীতে যখন উপরের রাউন্ডে যাবে সেইখানেও একটা হবে। অর্থাৎ ইন্ডিয়া পাকিস্তান ম্যাচকে ঘিরে কিন্তু তারা একটা মার্কেটিং, বড় ধরনের মার্কেটিং করতে চায়, কিন্তু তারা কিন্তু বৈরী, একদল আরেক দেশে যায় না, আরেক দল আরেক দেশে আসে না, এবং তাদের মাঠে যদি খেলা হয় সেটা হাইব্রিড মডেলে নিয়ে যাওয়া হয়। তারপরও কিন্তু গ্রুপ রাউন্ডে এমনভাবে করা হয় এবং পরবর্তী রাউন্ডে এমন করা হয় ইন্ডিয়া পাকিস্তান বারবার খেলে। এবং এই আমেজটা মানে বিতর্কটা একদম মানে টুর্নামেন্ট শুরুর 1 মাস 2 মাস আগে থেকে চলতে থাকে এবং শেষ হওয়া পর্যন্ত সেটা চলতেই থাকে, সেটা নিউজের পাতাতে আমরা দেখে থাকি আসলে। মানে এটা নিয়ে গরম সরগরম। আইসিসি আসলে মার্কেটিংকেই অধিক গুরুত্ব দিচ্ছে এবং এই বিপণন অ্যাম্বুশ মার্কেটিং এর জন্যই তারা এই পন্থাগুলো বেছে নিয়েছে যে আপনি ছোট দলগুলোর যদি ম্যাচের সংখ্যা কমিয়ে বড় দলগুলোর জন্য ম্যাচের সুযোগ বেশি তৈরি করা হয় এটা ভালো হবে। কিন্তু বিষয়টা আছে অন্যদিকে, আইসিসির এজিএমে এমন একটা সিদ্ধান্ত নেওয়া হলো যে আপনি কেউই প্রস্তুত ছিল না এখানে, যেহেতু তাদের ভোটিং রাইটস বেশি, ভোটিং রাইটসের জন্য সিংহভাগ আপনার কণ্ঠভোটে হ্যাঁ ধ্বনি দেওয়ার জন্য এটা পাস করে গেছে। কিন্তু আসলে এখানে বঞ্চিত করা হয়েছে যে আইসিসির যে আপনার যে অ্যাসোসিয়েট মেম্বাররা প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছে বিষয়টায়। আর আপনি যে ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের যে স্টেটমেন্টটা, এই স্টেটমেন্টে পরিষ্কার করে দিয়েছে যে আইসিসি কতটা একপেশে সিদ্ধান্ত নিয়েছে। সেই ক্ষেত্রে শামীম ভাই আমরা দেখেছি যে বাংলাদেশ গ্রুপ পর্বে থেকে অনেক সময় বাদ পড়ে গেছে। আপনি বলছেন যে 5টা ম্যাচ এবারও তো প্রবল সংখ্যা থাকবে, 5 ম্যাচ খেলার সম্ভব, মানে আগেও আমরা মানে বাদ পড়ে গেছি, আমাদের প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ আমরা পারিনি, আমাদের ব্যাটিং ব্যর্থতা, কখনো বোলিং এর ডিপার্টমেন্টে ফেল করেছে। মানে ওই জায়গাটাতে আমাদের লাভটা কি বা লোকসানটা কোথায় আসলে? গত ওয়ার্ল্ড কাপে আমরা প্রথম ম্যাচে আমরা হারিয়েছি আফগানিস্তানকে, হারিয়ে আমরা একটা হাইপ তুলেছিলাম। আফগানিস্তান কিন্তু অনেক স্ট্রং টিম ছিল তখন, আফগানিস্তানকে হারিয়ে হাইপ তুলেছিলাম। পরবর্তীতে আমরা কিন্তু আপনার আর মাঝখানে কোনো ম্যাচ জিততে পারিনি, আমরা লাস্টে যে আমরা শ্রীলঙ্কাকে হারিয়েছি। এই বিষয়গুলো এমন একটা দাঁড়াচ্ছে যে আপনার গত ওয়ার্ল্ড কাপে আমরা ধরে নিচ্ছিলাম যে আমরা সবাই তো ধরে নিচ্ছে যে নেদারল্যান্ডকে তো আমরা হারাবোই, অর্থাৎ আপনি এমন একটা সিচুয়েশন নেদারল্যান্ডকে আপনি হারাবেন, তারপরে আপনার খুব নেক টু নেক আপনার ছিল, শ্রীলঙ্কাকে তো হারিয়েছি আমরা, তো নেদারল্যান্ডকে হারালে এবং আরও একটা ম্যাচ যদি আমরা জিততাম, যেটা হচ্ছে আমাদের খুব ভালো সম্ভাবনা ছিল হলো সাথে, দ্যাট মিনস হচ্ছে ইংল্যান্ডের সাথে ধর্মশালায়, ওই ম্যাচটা যদি আমরা জিততে পারতাম তাহলে তো আমরা এই 4টা উইন নিয়ে কিন্তু আমরা সেমিফাইনালেও যেতে পারতাম, এমন একটা সিচুয়েশন তৈরি ছিল আমাদের জন্য। সেখানে আমরা দুটো জিনিস মিস করছি, নেদারল্যান্ডের সাথে আউটপ্লেড হয়েছি একেবারে। ইডেন গার্ডেন্সে খেলা, যেখানে দর্শক সমর্থন আমাদের বেশি, সব কিছু আমাদের বেশি ছিল, তারপরে আমরা ওই ম্যাচে এত বাজে খেলেছি যে আপনার ওই ম্যাচও কিন্তু ব্যাটিং কলাপসের জন্য ফিফার এই নিয়মটা এবার কি বাংলাদেশের জন্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আরো বেশি জটিল হয়ে গেল কিনা? আইসিসির এই নিয়মটা, হ্যাঁ আইসিসির এই নিয়মটাতে আমাদের হলো কি যে আমাদের এখন ক্রিকেটারদের আসলে এখানে কমিট করা উচিত, যারাই করা উচিত যে আমরা যে করে হোক সুপার 7 রাউন্ডে খেলবো। এই সুপার 7 রাউন্ডে খেলার জন্য আপনার গ্রুপে থার্ড অবস্থান নিশ্চিত করতে হবে এবং এইভাবেই এই মানসিকতা নিয়ে খেলতে হবে। দেখা যাক, গ্রুপিংটা তো এখনো হয় নাই, গ্রুপিংটা যখন হয় বোঝা যাবে যে আমরা এই গ্রুপ থেকে আমাদের পজিশনটা কোথায় নিতে পারবো। ওকে শামীম ভাই, আমরা আরো অনেক আলোচনা করব ক্রিকেট নিয়ে, তবে ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে। দর্শক, সময় হলো আরো একটা বিরতির, ফিরছি একটু পরেই। শামীম ভাই, আমরা সবসময় বাংলাদেশের পারফরমেন্স নিয়ে কাটাছেড়া করি, ধারাবাহিকতা নেই, ব্যাটারদের বোলারদের কখনো আসলে ফেল করে। আমরা যদি মিরাজের অধিনায়কত্বে শেষ কয়েকটা ম্যাচের ফলাফল একটু দেখতে চাই, তাহলে আপনার সেই জায়গায় বিশ্লেষণ করতে আপনার একটু সুবিধা হবে। কারণ মিরাজের অধিনায়কত্ব নিয়ে অনেক প্রশ্ন উঠেছে মাঝে, সেক্ষেত্রে আমরা যদি ম্যাচ দেখি, এখন পর্যন্ত ওয়ানডেতে মিরাজ 24টা ম্যাচের নেতৃত্ব দিয়েছে এবং জয় পেয়েছে 10টা, হারের সংখ্যাটা 13টি এবং টাই হয়েছে একটি, জয়ের হার সেক্ষেত্রে শতাংশ হিসাবে দেখতে পাচ্ছি আমরা 41.66 রয়েছে এবং পরাজয়ের যে শতাংশটা হারের সেটা 54.16। সেই জায়গায় ওয়ানডে সামনে আমাদের অনেকগুলো ম্যাচ রয়েছে, আমাদের বিশ্বকাপ রয়েছে। এই ম্যাচের আগে আসলে মিরাজের নেতৃত্ব নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, এই জায়গাটা আসলে মিরাজের পারফরমেন্স নিয়ে আপনি কি বলবেন?
মিরাজ কিন্তু আসলে খেলছে টিমে, এখন যে পজিশনটা মিরাজ কিন্তু অলরাউন্ড ক্যাটাগরি হয়ে গেছে। এখন উনি বোলিং 10 ওভার করতে পারেন, প্লাস হচ্ছে ব্যাটিং করতে পারেন, লেট অর্ডারে ব্যাটিং করতে পারেন। এই জন্য মিরাজের পজিশনটা এই জন্য সিকিউর করে নিয়েছেন। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন, আপনি এখানে যে জয় হারের পরিসংখ্যান দেখাচ্ছেন, আপনি যদি জিম্বাবুয়ে সফরটা বাদ দেন তাহলে কিন্তু মিরাজের পারফরমেন্সটাকে মিরাজের ব্যক্তিগত পারফরমেন্সটা যাই হোক, টিমের পারফরমেন্স কিন্তু খারাপ বলতে পারবেন না। কারণ আপনি সর্বশেষ সিরিজে আপনি অস্ট্রেলিয়াকে হারিয়েছেন, তার আগে আপনি পাকিস্তানকে হারিয়েছেন, নিউজিল্যান্ডকে হারিয়েছেন, তাই না? ঘরের মাটিতে কিন্তু আমরা টানা 4টা সিরিজ জিতেছি, ওয়ানডে সিরিজ, যেটা হচ্ছে আমাদের মাশরাফির নেতৃত্বে একবার আমরা টানা 6টা সিরিজ জিতছিলাম। তারপরে কিন্তু এটা কিন্তু অনেক বড় অ্যাচিভমেন্ট। মাশরাফির পরে যদি আপনি বলেন টানা ওয়ানডে সিরিজ জয়ের একটা কিন্তু সেকেন্ড বেস্ট রেজাল্ট কিন্তু এইটা। সুতরাং মিরাজের নেতৃত্বটাকে আপনি এখনই কোশ্চেন তোলা যাবে না। কোশ্চেনটা তোলা যাবে কি, ওনার কিছু কিছু জায়গা আছে, যেমন উনি বোলিং চেঞ্জটা নিয়ে প্রশ্ন উঠতে পারে, ফিল্ডিং সেট আপ নিয়ে প্রশ্ন উঠতে পারে, বা ওনার টিমের 11 যে সিলেকশনটা নিয়ে এটা নিয়ে হতে পারে। কারণ 11 সিলেকশনে কিন্তু আপনি সিলেক্টররা সিলেক্ট করে দেয় টিম 15 জনের, 11 সিলেক্ট কিন্তু ক্যাপ্টেন এবং কোচ দুজন মিলেই করেন, এবং সেখানে তাদের অনেক ব্যাখ্যা থাকে যে একে কেন না, এই ব্যাখ্যাগুলো থাকে। যাক, এটা ফিল সিমন্সও এই জায়গাটা ভালো বলতে পারবেন। উনি যেহেতু কোড অফ কন্ডাক্টের কারণে কথাও বলেন না গণমাধ্যমে, তেমন একটা এই জায়গাটা ওনাকেও করতে হবে। আর আপনি যেটা বলছেন যে হ্যাঁ, মিরাজের সামনে আরও দুটো পরীক্ষা আছে, সেটা হলো যে আপনার ইন্ডিয়ার এগেনস্টের সিরিজটা। আপনি জানেন যে লাস্ট ইন্ডিয়ার সাথে আমরা যে সিরিজটা জিতলাম ইন্ডিয়ার বিরুদ্ধে, ওইটা কিন্তু ইন্ডিয়ার ফুল স্ট্রেন্থ টিম ছিল, রোহিত শর্মা, বিরাট কোহলিরা ছিল। ওই শেষ ম্যাচটায় কিন্তু আমরা মিরাজ সেঞ্চুরি করে কিন্তু ম্যাচ জিতিয়েছে। সুতরাং ইন্ডিয়ার সাথে যখন খেলা, আবার মিরাজ, এই জায়গাটা ভাবতে হবে। আর দ্বিতীয় হচ্ছে আমরা সাউথ আফ্রিকার মাটিতে খেলবো। সুতরাং আপনাকে হ্যাঁ, মিরাজের কম্পিটিটর আছে যে ক্যাপ্টেন হিসেবে কে ব্যাক করতে পারে। ধরেন আপনি সেখানে বিবেচনায় লিটন আছেন, যেহেতু উনি T20 ক্যাপ্টেন্সি করছেন, উনি ঢুকবেন কি না। আবার আপনার শান্ত টেস্ট ক্যাপ্টেন্সি করছেন, শান্ত কিন্তু ওয়ানডে ক্যাপ্টেন্সি করতো। এটা ভাবনায় আছে যে মিরাজ যদি ক্যাপ্টেন থেকে বাদ পড়ে তাহলে কে, এই জায়গাটা। তো ক্রিকেট বোর্ডকে এই জায়গাটা নিশ্চয়ই ক্রিকেট বোর্ড বিষয়গুলো নিয়ে আলাপ করছে। ক্রিকেট বোর্ডের আপনার এই 2-1টা সিরিজের পরেই আর কি সিদ্ধান্ত হবে আমার মনে হয়। এখনই হবে না, এখনই ক্যাপ্টেন্সি মিরাজকে এখন সরিয়ে দিলে কী অবস্থা এটা বুঝতে হবে। তার আগে হচ্ছে আপনি টোটাল জিনিসটা নিয়ে ক্রিকেট বোর্ড, যেহেতু ক্রিকেট অফিসের চেয়ারম্যান নিজেই হচ্ছে তামিম, মানে বোর্ড প্রেসিডেন্ট, সুতরাং উনিও ক্রিকেটটা অনেক ভালো বোঝেন। উনি বাংলাদেশের একটা সফল অধিনায়ক ছিলেন। 2023 ওয়ার্ল্ড কাপ সরাসরি খেলেছে কিন্তু ওনার ক্যাপ্টেন্সিতে আমরা, যদিও উনি ফাইনালি টিমের সাথে যাননি, এবং ওয়ার্ল্ড কাপের আগে উনি আনুষ্ঠানিকভাবে রিটায়ার করেছেন ক্রিকেট থেকে। কিন্তু তার আগ পর্যন্ত আমরা ওনার ক্যাপ্টেন্সিতে যে সিরিজগুলো খেলেছি, সেই সিরিজগুলো কিন্তু আমরা খুব ভালো করেছি, এবং আমরা একটা আইসিসির কোয়ালিফাইং যে বেঞ্চমার্ক ছিল, সেই বেঞ্চমার্কটাকে কিন্তু আমরা উত্তীর্ণ হয়েছি। সুতরাং দেখা যাক, একটু আমরা অপেক্ষা থাকি। ওয়ান ডেটা একটু দেখতে চাই, ওয়ান ডে যে শেষ বাংলাদেশ করেছে, কারণ সামনে অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ রয়েছে 2টা ম্যাচের, তারপরে ওয়ান ডেও রয়েছে, ভারতের বিপক্ষে খেলবে। আর সেইটার একটু দেখতে চাই পরিসংখ্যানটা, বাংলাদেশ সবশেষ 5 ম্যাচে কেমন করেছে। আমরা দেখছি স্বাগতিক জিম্বাবুয়ে এই মাত্র শেষ করে এসেছে, আর সেখানে 2-1 ব্যবধানে আসলে হেরে গিয়েছে আমরা। জিম্বাবুয়ে 2022 সালে অনেক আগে খেলেছিল বাংলাদেশ। এটা জিম্বাবুয়ের সাথে সিরিজটা হচ্ছে, জিম্বাবুয়ের সাথেই আমরা সর্বশেষ মানে ম্যাচগুলোতে আসলে কেমন করেছি আমরা দেখছি যে 2-1 না, আমরা জিম্বাবুয়ের মাটিতে এই যে দেখেন না, 2021 সালে কিন্তু জিম্বাবুয়ের মাটিতে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করেছি, তাই না? আপনি এখানে টানা দেখেন, টানা 3টা সিরিজ কিন্তু জিম্বাবুয়েকে আমরা হোয়াইট ওয়াশ করেছি, 3-0 3-0 18 20 21, তাই না? 2022-এ যে আমরা জিম্বাবুয়ের কাছে, সেক্ষেত্রে শামীম ভাই আমার কাছে একটা প্রশ্ন, জিম্বাবুয়ে ভালো খেলছে না জিম্বাবুয়ে নিজেদেরকে ভালো মানে জায়গায় রাখতে তারা পরিশ্রম করছে না আমরা পিছিয়ে পড়ছি? জিম্বাবুয়ের এই টিমটা হয়েছে কি যে এই টিমটা কিন্তু সেটেল হয়ে গেছে। আপনি দেখেন মুজারাবানি, এনগারাবা, এই দুটো বোলার, যেটা মুজারাবানি কিন্তু দীর্ঘ সময় ধরে খেলছে। মুজারাবানি কিন্তু আপনার আমাদের মুস্তাফিজের, যেটা ক্যালকাটা নাইট রাইডার্সে খেলতে পারলো না আইপিএলে, তার রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু তারা মুজারাবানিকে নিয়েছে। সুতরাং আইপিএলের একটা টিম যখন মুজারাবানির মতো বোলারকে পিক করে, বুঝতে হবে যে তার ভিতরে কিছু একটা আছে। এবং মুজারাবানির আপনি দেখেন বাংলাদেশের বিরুদ্ধে এভারেজগুলো দেখেন, প্রত্যেকটা ম্যাচে দেখবেন যে তার বোলিংটা হয় উনি উইকেট পেয়েছেন, না আপনি মিতবাই বোলিং করেছেন। ওনার বলটা কিন্তু সহজে খেলা যায়নি। ইভেন T20 সিরিজ দেখেন মুজারাবানি কিন্তু সবচেয়ে ইকোনমি বোলিং করেছে। তো এই জায়গাটা আপনাকে
মুজারাবানিকে আমরা কেন যেন খেলতে পারি না। আর এন গারাবাটা রিসেন্ট পারফরমেন্সটা দুর্দান্ত হয়েছে, তাই না? আপনি ওই 2-3টে বোলার কিন্তু চেঞ্জ করে দিতে পারে খেলাটা, সেই জায়গাটা আমরা একটু ধাক্কা খেয়েছি, কারণ ওদের ওই পেস উইকেট আর আমাদের যে স্পোর্টিং উইকেটের মধ্যে পার্থক্য আছে, ওটা ন্যাচারাল পেস উইকেট, তো আমরা একে মডিফাইড আপনি স্পোর্টিং উইকেট বানিয়েছি। আমাদের এই ক্লাইমেটে স্পোর্টিং উইকেট বানানো অনেক কঠিন, সেটা করেছি। আর ওদের ক্লাইমেটে খুব সুন্দরভাবে স্পোর্টিং উইকেট বলেন বা আপনি পেস বাউন্স উইকেট বলেন, খুবই সহজ, ওয়েদারটাই পারমিট করছে এটা। সুতরাং আমার মনে হয় না যে জিম্বাবুয়ের বিরুদ্ধে এই সিরিজ দিয়ে আমাদের একটা মানদণ্ড নির্ধারণ করা ঠিক হবে। একটা বলতে পারেন একটা ম্যাসাকার বা একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট একটা সিরিজ গেছে, কিন্তু এটাতে হতাশার কিছুই নাই, আমি দেখছি না। আচ্ছা, খুব সামনে আসলে অস্ট্রেলিয়া সিরিজও রয়েছে, বাংলাদেশের দুটি, সেখানে অস্ট্রেলিয়াতে গিয়ে খেলতে হবে। তার আগে আমরা একটু বাংলাদেশের সেই অস্ট্রেলিয়া টেস্টের যে বিষয়টা, চিত্রটা, সেটা একটু দেখতে চাই। শেষ 5 ম্যাচে কেমন চিত্রটা কেমন বাংলাদেশের, সেটাও আসলে জিম্বাবুয়ের চিত্রটা আমরা দেখছি, আবার জিম্বাবুয়ে চলে আসছে। সেক্ষেত্রে আমরা আবার দেখছি যে 2026 একমাত্র একটা টেস্ট খেলেছে সেখানে, সেটাও 0-1 তারা জিতে নিয়েছে জিম্বাবুয়ে। আমরা 2025 সালের চিত্রটা যদি দেখি, এতে তারা সমতা করেছে। আর বাংলাদেশ 2021 সালে 1-0 জিতে নিয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে। 2020-ও সেম, এবং 2018-তে আসলে 1-1 সমতায় রয়েছে বাংলাদেশ জিম্বাবুয়ে। যদি জিম্বাবুয়ে বাদ দিয়ে, আমরা জিম্বাবুয়েটা তো শেষ করে ফেলেছি, অস্ট্রেলিয়ার সামনে রয়েছে। অস্ট্রেলিয়া আসলে আমি অস্ট্রেলিয়া আলোচনা করতে চাই। দেখেন আপনি, অস্ট্রেলিয়া কিন্তু এমন একটা সিরিজ বাংলাদেশের সাথে খেলবে যে দুটো মাঠে, একটা হচ্ছে ডারউইনে মারারা ওভাল, আর একটা হচ্ছে ম্যাককে, দ্যাট মিনস হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফে। গ্রেট ব্যারিয়ার রিফে কিন্তু কখনো কোনো ম্যাচ হয়নি, টোটালি অচেনা একটা মাঠ। আপনি 2003 সালে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ প্রথম টেস্ট সিরিজ খেলেছে, তার 23 বছর পরে আবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে। 2003 সালে বাংলাদেশ যে দুটো ম্যাচে খেলেছে, কেয়ান্স এবং ডারউইন, ওই দুইটা মাঠই ছিল তাদের বাংলাদেশের টেস্ট দিয়ে অভিষেক হয়েছে। আবারও এইবার কিন্তু তারা আরেকটা মাঠ দিয়ে, অর্থাৎ ম্যাকওয়েড মাঠ দিয়ে তারা কিন্তু অভিষেক করবে, তাই না? সুতরাং এরা কিন্তু খেয়াল করে দেখেন, আমরা ওয়ার্ল্ড কাপ 2022-এ ওয়ার্ল্ড কাপ যখন খেলেছি, আমাদের সিডনি, এডিলেড, সব জায়গায় আমাদের বাংলাদেশের ম্যাচে প্রচুর দর্শক হয়েছে। তখন কিন্তু একটা দাবি উঠেছিল যে, এবং ক্রিকেট অস্ট্রেলিয়া আমাদেরকে আশ্বস্ত করেছিল যে বাংলাদেশের টেস্ট সিরিজ কিন্তু, বা বাংলাদেশের কোনো সিরিজ হলে তারা হোস্ট করতে চায় বড় মাঠে, অর্থাৎ সিডনি, মেলবোর্ন, এই সমস্ত জায়গায় বাংলাদেশকে হোস্ট করবে, বা এডিলেড, এই ধরনের জায়গায়। কিন্তু তারা সেটা করেন। এটা ক্ষেত্রে আমি বলবো যে আমাদেরকে একটু বঞ্চিতই করা হয়েছে, কারণ এমন মাঠে আপনি নর্দার্ন টেরিটরিতে নিছেন, যেটা হচ্ছে ইন্দোনেশিয়ার কাছে, অস্ট্রেলিয়ার লাস্ট পার্ট, নর্দার্ন পার্ট, একেবারে নর্দার্ন পার্ট, যেটা ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার খুব কাছাকাছি জায়গায়। এইখানে আসলে আপনি ক্রিকেট কালচারও তেমন একটা নাই, বা এইখানে আপনি স্টেডিয়ামগুলো ছোট, এবং ওইখানে কিন্তু আপনার যেটা ছিল কেয়ান্স এবং ডারউইনের, সেখানে ড্রপিং পিচ, অর্থাৎ বাইরের থেকে পিচ বানিয়ে এনে মাঠের মধ্যে বসিয়ে সেই পিচে খেলা হয়েছে। এবার হয়তো ম্যাককোয়েতে, যেটা বলে ম্যাককোয়ের অনেক পুরোনো মাঠ, এটা 18শো শতাব্দীর মাঠ, কিন্তু তারা ইন্টারন্যাশনাল স্ট্যাটাস এখনও, মানে ইন্টারন্যাশনাল কোনো ম্যাচ আয়োজন করতে পারেনি। বাংলাদেশের দিয়ে ইন্টারন্যাশনাল টেস্ট, মানে ফার্স্ট টেস্ট বা ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচের এখানে অভিষেক হবে এই মাঠে। আর ডারউইনে অনেক দিন পরে ক্রিকেট ফিরছে, এবং সেখানে বাংলাদেশ সেকেন্ড টেস্ট খেলবে। যেহেতু এই মাঠ দুটোর সম্পর্কে কোনো পূর্ব অভিজ্ঞতা নাই, এবং এখানে কোনো খেলা আমরা দেখারও সুযোগ পাইনি এই রিসেন্ট, সুতরাং এইখানে কিন্তু আমাদের অচেনা মাঠে যেটা হয়, একটু সমস্যায় পড়তে হবে আমাদেরকে, এটা খুবই স্বাভাবিক। আর আপনি ডারউইনে তো এবারও আপনি ড্রপিং পিচে, সেখানে চাইলে কি অনুশীলন বা প্রস্তুতি ম্যাচ তো আয়োজন করা সম্ভবই? হ্যাঁ, প্রস্তুতি ম্যাচ আয়োজন করা সম্ভব, জানি না এখন ফিকচারে কি আছে। কিন্তু আমার যেটা কথা সেটা হলো, এইবার অস্ট্রেলিয়া কিন্তু ফুল স্ট্রেংথ টিম নিয়ে খেলবে। দেখেন আপনি এই ইসের পরে, অর্থাৎ IPL এর পরে কিন্তু আমরা কয়টা প্লেয়ারকে তাদেরকে দেখি না, এই রিসেন্ট বাংলাদেশ সফরে কিন্তু হ্যাজেলউড আসে নাই, মিচেল স্টার্ক আসে নাই, তাই না? এবার কিন্তু আমরা বোল্যান্ড আসে না, এবার কিন্তু ওরা কিন্তু ফুল 4টা পেস বোলারকে নিয়ে তারা বাংলাদেশের বিরুদ্ধে নামতে পারে, কারণ ওদের যে 15 সদস্যের স্কোয়াড, আপনি দেখেন মিচেল স্টার্ক হচ্ছে ওদের এখন স্ট্রাইক বোলার, সবচেয়ে বড় স্ট্রাইক বোলার। মিচেল স্টার্কও আছে, আপনার হ্যাজেলউডও আছে, তারপর প্যাট কামিন্সও ক্যাপ্টেন, উনি আবার ফিরছেন, আর হচ্ছে আপনার বোল্যান্ড আছেন। আপনার 4টা পেস বোলার। আপনি ওদের যে লেফট আর্ম স্পিনার, যে আপনার ন্যাথান লায়ন ওয়ান অফ দ্য বেস্ট স্পিনার এই বর্তমান এই ওয়ার্ল্ডে, উনি আছেন। অর্থাৎ এখানে কিন্তু আবার স্মিথও ফিরেছেন। মানে আপনি অস্ট্রেলিয়া কিন্তু যেই টেস্ট আপনি 11 নিয়ে সাধারণত অ্যাশেজ খেলে, ইন্ডিয়ার সাথে খেলে, সেই টিমটাই তারা বাংলাদেশের বিপক্ষে খেলবে, কারণ তারা এরপরেই যাবে, অ্যাশেজ আছে মনে হয় সম্ভবত তারা এরপর। সুতরাং তাদের প্রস্তুতিটা কিন্তু ওই প্রস্তুতিটা যা বাংলাদেশের বিরুদ্ধে
বেস্ট টিমটাই তারা খেলাতে চাচ্ছে। এখানে আইসিসি পয়েন্ট তালিকা, টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকা একটা বিরাট ব্যাপার। আপনি খুবই বিস্ময়কর ব্যাপার যে আমরা এখন আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রায় শেষের দিকে এসে আমরা কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকা কিন্তু নাম্বার 4-এ অবস্থান করছি। আমাদের নিচে কিন্তু ভারত, আমাদের উপরে মাত্র 3টা টিম, তাই না? অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা এবং হচ্ছে আপনার নিউজিল্যান্ড। সুতরাং এই জায়গায় কিন্তু বিরাট ব্যাপার। আমরা যদি এখানে ভাগ্যক্রমে আমরা ভালো কিছু করতে পারি, একটা টেস্টে ড্র করতে পারি, আমরা আমার অবস্থান যদি সিকিউর করতে পারি, তাহলে আমরা এই মানে একটা ভালো একটা গ্লোরি নিয়ে কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ করব। এইটা আসলে বাংলাদেশ কতটুকু পারবে, ক্রিকেটার আসলে কতটুকু পারবে, তাদের মনোবল বা প্রস্তুতি কি হবে সেটা নিয়ে নিশ্চয়ই আসলে পরবর্তীতে বিসিবি জানিয়ে দেবে। শামীম ভাই, আরো একটা বিরতি নিতে হচ্ছে, তবে বিরতির পর আবারও ফিরবো আপনার কাছে। দর্শক, সময় হলো আরো একটা বিরতির। শামীম ভাই, বিরতিতে যাওয়ার আগে যেটা বলছিলেন যে অস্ট্রেলিয়ার বেস্ট টিমটা নিয়ে খেলবে, বাংলাদেশ কি আসলে বেস্ট টিম নিয়ে খেলতে পারবে কিনা, ইনজুরি সংখ্যাটা কতটা রয়েছে? আমাদের দেখেন পেস বোলাররা কিন্তু ইনজুরিতে পড়েছে। আপনি নাহিদ রানার বিষয়টা জানেন, উনি সাইড স্ট্রেনের কারণে উনি আপনার লাস্ট টি20 সিরিজ কমপ্লিট করতে পারেনি, দেশে ওনাকে ফিরিয়ে আনা হয়েছে। আমাদের এখন বেস্ট বোলিং হচ্ছে নাহিদ রানা। 3 ভার্সনের ক্রিকেটেই আপনার নিশ্চয়ই অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলবেন নাহিদ রানার, যেখানে গতি 151 থাকে। সুতরাং মিচেল স্টার্কের সাথে আপনার হ্যাজেলউডের সাথে ভালো একটা ফাইট হতো, এবং এখানে আমরা ধরে নিতাম যে গতির দিক দিয়ে উনি আপার হ্যান্ডেই থাকতেন। সুতরাং ওনার মতো একটা বোলার যদি না যেতে পারেন, শেষ মুহূর্তে না খেলতে পারেন, সেক্ষেত্রে আমাদের জন্য একটা ফাইট ব্যাক করা কঠিন হয়ে যাওয়ার কথা এমনি নাহিদ রানার অ্যাবসেন্সে। এবং পরবর্তীতে আপনি খেয়াল করে দেখেন যে শুধু নাহিদ রানা, এবাদতের সম্ভবত বাংলাদেশে যখন এখানে সিরিজ হবে, এইটা দেখলাম যে আইসিসি একটা নিউজ করেছে, এবাদতের তখন সন্তান নবজাতক আসার কথা, যার কারণে উনি অস্ট্রেলিয়া ট্যুরে উনি যেতে পারছেন না। আর আপনি আর একটা বোলার মিস করলাম, শরীফুলও কিন্তু ইনজুরিতে, শরীফুলও কিন্তু এখন রিহ্যাবে আছে। আর মুস্তাফিজ ইনজুরিতে আছে, কিন্তু মুস্তাফিজ তো টেস্টের জন্য উনি আর অ্যাভেলেবল না, উনি তো টেস্টের কন্ট্রাক্টেড প্লেয়ার না। সুতরাং আমরা 3টা প্লেয়ার যদি আপনি রিসেন্ট যদি ফিট হয়ে না যায়, তার রিহ্যাব প্রসেসে বা অন্য কোনো প্রসেসে তারা যদি সুস্থ না হয়ে ওঠেন, তাহলে কিন্তু আমরা একটা বড় ধাক্কা খাবো। যদিও আমাদের একটা সুযোগ আছে, সেটা হলো কি তাসকিন কিন্তু এলপিএল লঙ্কা প্রিমিয়ার লিগে খেলার কথা ছিল, উনি অস্ট্রেলিয়া ট্যুরের জন্য উনি এটাকে ছেড়ে দিয়েছেন, ওকে যাবেন না খেলতে। এটা বিরাট ব্যাপার যে আমাদের জন্য সে তাসকিনকে আমরা পাচ্ছি। আমাদের হয়তো টেস্টে আমাদের সেকেন্ড পেস বোলার হিসেবে খালেদ অ্যাভেলেবল আছেন। তো আমার এই জায়গাটা টেস্টের, তো আপনি অস্ট্রেলিয়া মাটিতে খেলবেন, 3 পেস বোলার আপনাকে লাগবে, সেখানে থার্ড পেস বোলার কে হবে, এটা একটা ভাবনার বিষয় আছে। এই জায়গাটা ক্রিকেট বোর্ডই হয়তো আর কিছুদিন সময় নিবে, কারণ অস্ট্রেলিয়া টিম ঘোষণা করলে বাংলাদেশ টিম কিন্তু এখনও ঘোষণা করে নাই, এবং বাংলাদেশ সম্ভবত ট্যুরের ঠিক জাস্ট বিফোর ট্যুরের আগে এই টিমটা ঘোষণা করবে। এটা একটা বড় ধরনের শঙ্কার কারণ যে আমরা ফুল স্ট্যান্ড নিয়ে খেলতে পারবো না। তারপর আপনি যেটা বললেন যে লিটনের ইনজুরি, লিটনের কিন্তু এখন যে অবস্থা আছে, লিটনেও এখন ফিট না। আরেকটা বিষয় হচ্ছে যে লিটন সহ আরেকজন প্লেয়ারকে, শেখ মেহেদীকে শাস্তির আচরণগত কারণে আসলে শাস্তি দেওয়া হয়েছে। আমাদের পেশাদারিত্ব খেলোয়াড়দের অনেক সময় আলোচনায় আসে, এবার তিনি ইনজুরির সময় আছে, চীনে চলে গেছে। এটা আসলে হ্যাঁ দেখেন, এটা অন্য প্লেয়ারদের ক্ষেত্রে কি বার্তা দেয়? এটা আপনি যখন ক্রিকেটারদের সাথে যখন আপনি কন্ট্রাক্ট করেন, তখন তাদের কিন্তু আপনার কোড অফ কন্ডাক্ট দেওয়া থাকে, যে কোড অফ কন্ডাক্টগুলো মেনে চলতে হয়। সেখানে যদি আপনি জেনে শুনেই যদি সে কোড অফ কন্ডাক্ট যদি ভায়োলেশন করেন, আপনি স্বাক্ষর করেছেন এবং নিশ্চয়ই পড়ে স্বাক্ষর করেছেন, এবং কী আছে এটা বলাও থাকে, অনেক সময় বলেও দেওয়া হয়। সে যদি আপনি কোনো ক্রিকেট বোর্ডের কন্ট্রাক্টেড প্লেয়ার ভায়োলেশন করে, কোড অফ কন্ডাক্ট নিশ্চয়ই শাস্তির মুখে হবে। এর আগে কিন্তু এই ধরনের ঘটনা আছে। আপনি সাকিবের মতো প্লেয়ারকে কিন্তু 6 মাসের নিষেধাজ্ঞা পেতে হয়েছে। একবার সাকিব, আমি জানি যে উনি আপনার একটা অশোভন অঙ্গভঙ্গির জন্য আপনি 3 ম্যাচের সাসপেনশন ছিলেন, এবং আমার সাকিবের সাসপেনশনের কারণে কিন্তু 2014 সালে যে এশিয়া কাপ হলো, আমরা ফার্স্ট ম্যাচে আফগানিস্তানের কাছে হারলাম, সেই ম্যাচে ওনাকে পাইনি, এবং এটা কিন্তু আমাদের অনেক বড় ক্ষতি করেছে। ওই এশিয়া কাপে আমরা ভালো একটা টিম আর বেস্ট টিমটা আমরা খেলাতে পারিনি। আপনি দেখেন সাকিব পরবর্তী থেকে সম্ভবত 2014 সালের কথা, সেটা হলো কি ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে যাওয়ার আগে উনি আপনার টিমের সাথে না যেয়ে উনি ব্যক্তিগতভাবে ওনার নববিবাহিত স্ত্রীকে নিয়ে উনি যাচ্ছিলেন আপনার ইংল্যান্ড হয়ে উনি যাবে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ টিমের সাথে জয়েন করবে। যেহেতু হাতুরুর সিংয়ে তখন নতুন কন্ট্রাক্টেড কোচ, হাতুরুর সিংয়ের
তার সাথে কথা হয়েছে, ফোন আলাপ হয়েছে, উনি হাতুড়ে সিংয়ে চেয়েছেন ফুল টিমটাকে একসঙ্গে নিয়ে যেতে, একসঙ্গে প্র্যাকটিস করতে। এবং হাতুড়ে সিংয়ে তখন ক্রিকেট বোর্ডকে একটা মেসেজ দিয়েছে, যেই প্লেয়ারটা একসঙ্গে টিমের সাথে যাবে না, যায় নাই, তাকে সে থাকলে আমি বাংলাদেশ ক্রিকেট টিমের সাথে থাকবো না। এবং পরে বাধ্য হয়েছে ক্রিকেট বোর্ড সাকিবকে আপনার সাসপেনশনের আওতায় নিতে। এবং সাকিব জানেন বিনা শর্তে প্রেস কনফারেন্স করে একেবারে ক্রিকেট বোর্ডের যে রিসেপশনের যেখানে বসে ওইখানে দাঁড়িয়ে উনি লিখিত চিঠি পাঠ করেছেন যে তার যে অন্যায় হয়েছে এবং ক্রিকেট বোর্ডের যে উনি কোড অফ কন্ডাক্ট ভায়োলেশন করেছেন আর ভবিষ্যতে করবেন এরপরও না। শামীম ভাই আসলে ক্রিকেটারদের যে সেই জন্য আমি আচরণ বলছি যে মতো সব সুতরাং এটা কিন্তু খুব কঠিন, মানে খুব বেশি দিনের কথা না। নিশ্চয়ই তখন ন্যাশনাল টিমে ঢোকার জন্য আপনি দরজায় কড়া নাড়ছে লিটন দাস বিষয়টা জানেন, অবশ্যই জানেন এবং তিনি উচিত ছিল। নিয়ে অনেকদিন কাজ করেছেন, নেতৃত্ব দিয়েছেন। শামীম ভাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আলোচনা করার জন্য। সময় পেলে নিশ্চয়ই আরো আলোচনাটা আরো একটু বাড়তো আর কি। ধন্যবাদ আপনাকে। দর্শক, শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন।